তাহলে এই যে একটা মাথা ভারী প্রশাসন আমরা বেবিচকের মধ্যে রেখে দিয়েছি, ওনারা এখন বসে করছেনটা কি? কাজে এই যে ড্যামেজটা হয়ে গেল, এটার কোনো ক্ষতিপূরণ আদায়ের কোনো সুযোগ তাদের একেবারেই নেই। তাদের বিজনেস ইজ সিম্পলি রুইন্ড, একেবারে মারা গেল তারা। সেটা তো মূলত ফোম এবং এয়ারক্রাফটের আগুনও নিবানোতে সক্ষম তারা, এবং তৎক্ষণাৎ তারা বার হয়ে যেয়েও সে আগুনটা নিভাতে পারেননি কেন? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজের আগুন নিয়ে 27 ঘন্টা পর আগুন লাগার আমরা এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সবার একটা মনে কিন্তু সবার মনে প্রশ্ন আসছে যে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে একটা আগুন লাগলো আর সেটা নিভাতে 27 ঘন্টা সময় লাগলো। এটি কি এই 27 ঘন্টা সময় লাগাটা কি স্বাভাবিক, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে অনেকে যেমন গাফিলতির অভিযোগ আনছেন? এটা প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আগুনের 27 ঘন্টা লাগা, বা মিরপুরের আগুন বা চট্টগ্রাম আগুন আপনি যেভাবে বলছিলেন, তো এর কি দাহ্য বস্তু রয়েছে ওখানে সেটার উপরে ডিপেন্ড করছে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব ছিল কি ছিল না তার উপরে নির্ভর করছে কতক্ষণ ধরে এই আগুনটা জ্বলেছে, বা আমরা দেখতে পেয়েছি কতক্ষণ সেটা নিয়ন্ত্রণের বাইরেই ছিল। তো এখানে স্পেশালি আমরা যেটা বলবো যে এই বিমানবন্দরের যে এইটা কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছিল, তা আমরা যেটুকু জানি যে এই কার্গো ভ্যালির ভিতরে ঢোকার আগেই কিন্তু এই অনেক জিনিসপত্র আমরা তো দেখতেও পাই যে ওই যে জিনিসপত্রগুলো বাইরেই থাকে, এবং সেখান থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি, ফায়ার সার্ভিস বলেছিল। এবং সেখান থেকে নিবানো তো দূরের কথা, সেই ফায়ারটা সেই স্টোরের ভিতরে ঢুকে গেল, তা যার জন্য যে একটার পর একটার স্টোর বা আগুনটা ছড়িয়ে পড়তে লাগলো। আর দ্বিতীয়ত হলো যে ওখানে কেন তাড়াতাড়ি করে আগুনটা নিবানো সম্ভব হলো না, সেখানে নিজস্ব ফায়ার তাদের যেটা এই ছিল ফায়ার ভেহিকেল ছিল, ক্রাশ টেন্ডার বলি আমরা, সেটা তো মূলত ফোম এবং এয়ারক্রাফটের আগুনও নিবানোতে সক্ষম তারা, এবং তারা জানেন যে কোথায় স্টোর আছে, এবং তৎক্ষণাৎ তারা বার হয়ে যেয়েও সে আগুনটা নিভাতে পারেননি কেন, তা এই প্রশ্নগুলো থেকে গেছে। তারপর ফায়ার সার্ভিসকে যখন ডাকা হলো, তখন ফায়ার সার্ভিসের কথাতে যেটা বুঝলাম যে বেশ দেরিতেই ডেকেছে, তারা হয়তো ভাবছিল যে তারাই কন্ট্রোল এবং নিভাতে সক্ষম হবে, কিন্তু বেশ দেরিতে তারা যখন ফায়ার সার্ভিসকে আনলো, এনে ফায়ার সার্ভিস তখন দেখছে যে তখন কিন্তু এটা কোয়াইট ডেভেলপড হয়ে গেছে ফায়ার, এবং যার জন্য ফায়ার সার্ভিসকে অনেক বেগ পেতে হয়েছে। এবং ফায়ার সার্ভিস প্রথম যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে টার্মিনালে যাতে আগুনটা না ছড়ায়, এইটা একটা অত্যন্ত ভালো কাজ করেছে ফায়ার সার্ভিস, কারণ তাদের গাড়িগুলোকে আপনি যদি খেয়াল করেন সিরিয়ালি তারা এখানে দাঁড়িয়ে গেছে যে তাদেরকে ক্রস করে ফায়ারটা যেতে হবে, এই জন্য তারা সেখানে একটা ব্যারিকেড তৈরি করেছে যাতে টার্মিনালে না পৌঁছে যায়। তারপরে তারা ধীরে ধীরে যখন এইটা যাচ্ছে, যে প্রথমে জানতে হবে যে কি কি সেখানে কেমিক্যাল ছিল, কারণ আমরা জানি যে অন্যান্য দাহ্য বস্তুর সাথে ইলেকট্রিক্যাল আইটেমের সাথে কসমেটিক ছিল, অ্যান্ড কসমেটিক কিন্তু কেমিক্যাল একটা কন্টেন করে, যার জন্য আমরা কালো ধোঁয়া দেখতে পেয়েছি, এবং বেশ তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়েছিল, এবং প্রচণ্ড টেম্পারেচার বেড়ে যায় একসাথে, যার জন্য একদম কাছে যেতে হয় না, বেশ একটু দূর থেকেই যে অন্য কোনো দাহ্য বস্তু থাকলে সেটা থেকে আগুনটা ট্রান্সমিট হতে থাকে, যার জন্য যে এক একটা স্টোর যেগুলো ছিল তার ভিতরে যেতে হয়নি, বাইরে থেকে এত প্রচণ্ড তাপমাত্রা হয়েছিল যে পরবর্তী করে করে বেশ অনেকগুলা এটা আগুন ছড়িয়ে গেছিলো। আচ্ছা, আমি একটা প্রশ্ন হচ্ছে, একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কার্গো ভিলেজ, সেখানে আগুন লাগলে যে ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকার কথা আগুন নেভানোর জন্য, আপনার কাছে কি মনে হয়েছে যে এই ব্যবস্থাগুলো ছিল কিনা? না, এখানে আমার সবচেয়ে বড় যেটা হলো যে একটা ফায়ার প্ল্যান থাকতে হবে, এটাতে কি পয়েন্ট ইনস্টলেশন, তার মানে হচ্ছে যে খালি এখানে একটা পুরো ফায়ার প্ল্যান থাকতে হবে, এবং যে কোনো জায়গাতে আগুন লাগলে সেটা খালি তাদের সক্ষমতাই না, একটা হলো ইনবিল্ড ফায়ার সিস্টেম থাকতে হবে। 2 নম্বর হলো স্টোরেজ, মানেই হচ্ছে যে একটা স্টোর থেকে আরেকটা স্টোরে কোনোভাবেই ফায়ার সংক্রমণ হতে পারবে না, কারণ ওখানে বাফার ওয়াল থেকে শুরু করে ফায়ার ডোর থেকে শুরু করে এমনকি উপর থেকেও যেন ট্রান্সমিট না হতে পারে, এই ব্যবস্থাপনাগুলো থাকে। তাহলে সেই সময় ছিল না, এটি তো প্রমাণ করছে এই বিরাট ফায়ারটা থেকে। দ্বিতীয়ত হলো ফায়ার প্ল্যান যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট, খালি ফায়ার সার্ভিসে না, এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, এখানে গ্যাসের ডিপার্টমেন্ট আছে, এখানে অন্যান্য যেটা যারা ইন্সপেকশন করে থাকেন তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যাওয়ার কথা, এবং সেগ্রিগেট করে ফেলাবার কথা, যে আইসোলেটেড করে ফেলাবে ফায়ারটাকে। তা আমরা কিন্তু এই পরিকল্পনা দেখলাম না, মানে পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হয়নি, মানে পরিকল্পনা আছে কি না এইটাই একটা ডাউট। আমি ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ আপনার কাছে এটা জানতে চাইবো যে এই যে যেটা বলছিলাম যে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে ধরনের
অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা, সেটা যে ছিল না বা পরিকল্পনা ছিল, সেটা এরই মধ্যে প্রমাণিত হয়ে গেছে। অন্তত কার্গো ভিলেজের কথা যদি বলি, এরই মধ্যে প্রমাণিত। এই যে একটা আমাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এই ব্যবস্থাটা গড়ে তুলতে পারলাম না, মানে এই ব্যর্থতা আপনার কার মনে হয়? এটা কি আসলে আমাদের টাকা পয়সার অভাব, নাকি সদিচ্ছার অভাব, নাকি আসলে ইচ্ছে করে এই ব্যবস্থা এরকম রাখা হয়েছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটিএন নিউজের দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি প্রথমেই বলে নেই যে আমি ফায়ার সেফটি এক্সপার্ট না, জেনারেল নাইম এই ব্যাপারে এক্সপার্ট। আমি কিন্তু নিরাপত্তা নিয়ে কাজ করি। আমি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটাকে দেখব। প্রথম যে কথাটা হয়েছে, যেটার জন্য দায়বদ্ধতার ব্যাপারটা আপনি তুলেন, এটার জন্য কারা দায়ী, যে এখানে কি যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটি প্রিকশনস ছিল কি না। আমি কয়েকটা মোটা দাগে যদি বলি, একটা হচ্ছে স্ট্রাকচারাল সেফগার্ড, যে আপনি যখন একটা স্থাপনা তৈরি করেন, এতে ভবিষ্যতে কখনো আগুন লাগতে পারে, এটাকে মাথায় রেখে আপনি স্ট্রাকচারালি এটাকে এমনভাবে তৈরি করেন যাতে যেখানে আগুন লাগবে সেটাকে আইসোলেট করে ফেলা, যেটা যাতে ছড়িয়ে পড়তে না পারে। এর কতগুলো স্ট্রাকচারাল সেফগার্ড থাকে। তারপরে কতগুলো প্রসিডিউরাল সেফগার্ড থাকে, যেটাকে আমরা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর বলে থাকি। যদি কখনো আগুন লেগে যায় তাহলে কি ড্রিল ফলো করা হবে। ইভেন একটা ছোট্ট স্কুল, হাসপাতাল কিংবা একটা ব্যাংকে পর্যন্ত আমাদের ফায়ার সেফটি ড্রিল প্র্যাকটিস করানো হয়। তো ওখানে কোনো স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর ছিল কি না। ফায়ার সেফটির জন্য কিছু ইকুইপমেন্টসের ব্যাপার স্যাপার থাকে, এখানে কী ধরনের আগুন লাগতে পারে সেটাকে নেভানোর জন্য আপনি কি পানি ব্যবহার করবেন, নাকি আপনি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করবেন, নাকি ফোম ব্যবহার করবেন। এটা ডিপেন্ড করবে কী ধরনের জিনিস এখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে ওখানে আইটেমগুলো কী ছিল। সেই অনুযায়ী আপনার পর্যাপ্ত ওই ধরনের আপনার ইকুইপমেন্ট সেফটিও থাকার কথা। অ্যাডিশনালি এই সমস্ত সেন্সিটিভ এলাকাগুলো কিন্তু রাউন্ড দি ক্লক আপনার সিসিটিভি ক্যামেরা কাভারেজে থাকার কথা। প্লাস এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকার কথা। যদি এখানে কোনো সে কেমিক্যালস থাকে, সেখান থেকে যে ফিউম, ইনফ্লেমেবল যে ফিউমটা তৈরি হবে, সেটা এখান থেকে এক্সস্ট করে নিয়ে যে যখন এখানে পর্যাপ্ত পরিমাণে এক্সস্ট ফ্যান বা অন্যান্য সিস্টেম আছে কি না, এই জিনিস সবগুলোই থাকার কথা। যদি থেকে না থাকে তাহলে ফায়ার ডিপার্টমেন্ট থেকে একে সার্টিফিকেট কীভাবে দেওয়া হলো, সার্টিফাই কীভাবে করা হলো। আর যদি থেকে থাকে, সব কিছু ইন প্লেসে থেকে থাকে, তাহলে কি তারা পিরিয়ডিক্যালি এই সমস্ত ফায়ার সেফটি ড্রিল প্র্যাকটিস করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এই যে একটা মাথা ভারী প্রশাসন আমরা বেবি চকের মধ্যে রেখে দিয়েছি, ওনারা এখনো বসে করছেনটা কি। তো এই সমস্ত দিক থেকে এটাকে আমি শুধুমাত্র অদক্ষতা বলতে আমি রাজি না, এটা একটা নেগলিজেন্স। এবং এর ভেতরে আমি বলবো যে নাশকতার ব্যাপারটাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এই ব্যাপারে আমি আরও বিস্তারিত সুযোগ পেলে পরবর্তী আলোচনা করবো আমরা। আর একটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমরা যখন এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে, আমরা কিছু ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে থাকি। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট থেকে আমরা বোঝার চেষ্টা করি যে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি করার পেছনে কাদের কি মোটিভেশন থাকতে পারে। আপনি যদি এখানে একটা জিনিস দেখেন, বিসাইডস আপনার মনে করেন ছোট বড় যারা ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী যারা আছে, তারা যে সমস্ত জিনিস নিয়ে আসে তাদের তো অনেক ক্ষেত্রে এদের ইন্স্যুরেন্সও থাকে না। কাজে এই যে ড্যামেজটা হয়ে গেল, এটার কোনো ক্ষতিপূরণ আদায়ের কোনো সুযোগ তাদের একেবারেই নেই। তাদের বিজনেস ইজ সিম্পলি রুইন্ড, একেবারে মারা গেল তারা। যারা একটু বড় ব্যবসায়ী, যাদের হয়তো ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ক্লেম করে কবে তারা টাকাটা পাবে, কবে এটা সেটেল হবে, আদৌ সেটেল হবে কিনা নিশ্চয়তাটা নেই। এই যে ইন্টারিম পিরিয়ডে যে সময়টা তারা টাকাটাকে উদ্ধার করতে না পারছে, সেও তো কোনো একটা প্রজেক্টের জন্যই হয়তো ইকুইপমেন্ট বা জিনিসপত্র নিয়ে আসছিল, সে প্রজেক্ট এখন ডিলে হবে, এই ডিলের জন্য তার একটা ডিলে পেনাল্টি দিতে হবে। প্লাস অ্যাট দি এন্ড অফ দি ডে তাকে যদি নতুন করে ইকুইপমেন্টগুলো আনতে হয়, তাহলে তাকে নতুন করে ব্যাংকে এলসি খুলতে হবে। এই টাকাটা 100% সিকিউরিটি কোত্থেকে সেইটা আনবে। এগুলো তারপর আমি বলবো এগুলো ছোট ক্ষতি। একটা বড় ক্ষতি আপনি চিন্তা করে দেখেন, যেটা আমাদের একেবারে ভূ রাজনৈতিকভাবে আমাদের একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে। সেটা হচ্ছে এই যে জিনিসগুলো পুড়ে গেল, তার মধ্যে কিন্তু আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও কিছু ইকুইপমেন্টস ছিল। আমি যতদূর জানি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, যেটা নিরাপত্তা এখন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বাট আমি বহু বছর ধরে জানি রাশিয়ানদের সবসময়ই একটা ডিজায়ার ছিল যে শুড ইউ ফেইল টু প্রোটেক্ট দিস এরিয়া, যেহেতু এখানে আমরা হিউজ ইনভেস্টমেন্ট, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, যদি তোমরা এটাকে প্রোটেকশন দিতে ব্যর্থ হও, দেন উই উইল ব্রিং আওয়ার ওন ফোর্সেস। আমরা রাশিয়া থেকে আমাদের নিজস্ব সিকিউরিটি নিয়ে এটাকে সিকিউর করবে, যেটা আমাদের সার্বভৌমত্বের সঙ্গে যায় না। এবং সবচেয়ে বড় কথা, আজকে যদি তারা সেই আওয়াজটা আবার নতুন করে তোলে যে তোমরা তো আমাদের এই যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের সিকিউরিটি দিতে তোমরা ব্যর্থ হয়েছো, সো অ্যালাউ আস টু ব্রিং আওয়ার ওন ট্রুপস, আমাদের নিজেদের সিকিউরিটি আমরা নিজেরাই এনশিওর করব। সেই ক্ষেত্রে আমরা একটা কি সিরিয়াস রকমের একটা জিওপলিটিক্যাল একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাব। আমাদের যে ইউনাইটেড স্টেটস বা চায়না বা অন্যান্য যে সমস্ত বিগ পাওয়ারগুলো আছে, তারা কখনোই পছন্দ করবে না যে এখানে রাশিয়ান ট্রুপস এখানে তাদের স্থাপনাকে সিকিউর করুক। সো এখানে এভাবে চিন্তা করতে থাকলে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা, এটাকে শুধুমাত্র আমি গতকালকে যেটা হয়ে গেল আপনার ইয়েতে
এয়ারপোর্ট আমি সেটাকে দিয়ে ভাববো না। আমরা যদি সিরিজ অফ ইনসিডেন্টসগুলোকে দেখি, যে আপনার প্রথমে মিরপুরে হলো, তারপর চিটাগাং ইপিজেডে হলো, তারপরে হলো এয়ারপোর্টে, আজকে একটা ব্যাংকে আগুন লেগেছে, লঞ্চ ঘাটে আগুন লেগেছে, এই যে একটার পর একটা সিরিজ ঘটে যাচ্ছে, এটার কিন্তু একটা বিশাল একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আমি যদি জেনারেল পাবলিকের কথা চিন্তা করি, সাধারণ জনগণের ভিতরে কিন্তু একটা বড় রকমের একটা আতঙ্ক তৈরি হচ্ছে